দীঘা সপ্তাহ শেষে হাতে 2 থেকে 3 দিনের ছুটি জোগাড় করতে পারলেই কেল্লাফতে। আর কে আটকায় তখন বাঙালিকে? বছরে কোথাও যাওয়া হোক বা না হোক, দীঘা কিন্তু যেতেই হবে। তবে অনেকেই দেখেছি যে শুধুমাত্র দীঘা গিয়ে সমুদ্র স্নান কিংবা ওল্ড দীঘা এবং নিউ দীঘা ঘুরেই দীঘা ভ্রমণ সম্পন্ন করে। তবে দীঘার আশেপাশে যে কত সুন্দর সুন্দর ঘুরে দেখার জায়গা রয়েছে তা কিন্তু না দেখলে আপনাদের দীঘা ভ্রমণ অসম্পূর্ণ থেকেই যাবে। এই ভিডিওর মাধ্যমে আমরা শুধু দীঘা না, দীঘার আশেপাশে থাকা প্রায় 14টিরও বেশি জায়গা ঘুরে দেখব। তারই সাথে জেনে নেব কলকাতা থেকে কিভাবে খুব সহজে দীঘা পৌঁছাবেন, দীঘা এসে কোথায় থাকবেন, কোন কোন জায়গাগুলি অতি অবশ্যই ঘুরে দেখবেন এবং সেই সমস্ত জায়গাগুলি ঘুরে দেখতে সাইট সিনের খরচ কত হবে, যাবতীয় তথ্য। প্রথমেই জেনে নেওয়া যাক কিভাবে দীঘা আসবেন। দীঘা আসার জন্য বেশ কিছু সুবিধা রয়েছে। দীঘাতে যেহেতু রেল স্টেশন রয়েছে, সেক্ষেত্রে শহরের বিভিন্ন জায়গাগুলি থেকে খুব সহজেই ট্রেনে করে দীঘা পৌঁছাতে পারবেন। যদি আপনারা কলকাতা থেকে ট্রেনে দীঘা পৌঁছাতে চান, তাহলে সকাল 6:45 12857 হাওড়া দীঘা ত্রামলিপ্ত এক্সপ্রেস ধরে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন সকাল 10টা থেকে 10:30টার মধ্যেই দীঘা রেলওয়ে স্টেশন। এছাড়াও কিন্তু কলকাতা থেকে বাসে খুব সহজেই পৌঁছানো যায় দীঘাতে। বাসের ভাড়া শুরু হয় 250 টাকা থেকে এবং 400 থেকে 450 টাকা পর্যন্ত এই ভাড়া ওঠানামা করে। বাসে সময় লাগতে পারে 4 থেকে 4.5 ঘন্টা। দীঘাতেও আসলেন, এবার থাকবেন কোথায়? যদি দীঘাতে সমুদ্রমুখী হোটেলে থাকতে চান, তাহলে দীঘার সমুদ্র পাড়েই বেশ কিছু হোটেল অবস্থিত আছে, যার ভাড়া শুরু হয় 1000 টাকা থেকে এবং 5000 টাকা পর্যন্ত বিভিন্ন মানের বিভিন্ন ক্যাটাগরির রুম আপনারা পেয়ে যাবেন। আর যদি একটু অল্প বাজেটের হোটেল থাকতে চান, চলুন আপনাদের বেশ কিছু হোটেল দেখিয়ে দিই। আচ্ছা, এই মুহূর্তে কিন্তু আমরা জেকে ইনে প্রবেশ করছি। এটা কিন্তু একদম মেন রোডের ওপরেই। দাদা নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনাদের হোটেলের নাম? আমাদের নাম হোটেল জেকে ইন। আচ্ছা, আপনাদের টোটাল কতগুলো রুম আছে? আমাদের টোটাল এখন পর্যন্ত 25 রুম। 25। আচ্ছা, এসি না নন এসি সবগুলো? এখনো এসি লাগানো হয়নি, এসি লেগে যাবে। আচ্ছা, নন এসি রুমের ভাড়া কি আছে? নন এসি রুমের ভাড়া এখন তো প্রত্যেকটা রেটই নেগোসিয়েবল। আচ্ছা আচ্ছা, মানে আপ ডাউন তো হতেই থাকে। আচ্ছা 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 দীঘাতে। আচ্ছা, আজকের ডেটে 1000-1200 টাকা তো আমরা রুম। 1000-1200 টাকা। একটা রুম কি দেখানো যাবে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, চলুন। যারা বয়স্ক রয়েছেন তাদের জন্য একটা সুবিধা রয়েছে, কিন্তু এখানে লিফটের ব্যবস্থা রয়েছে। তো চলুন এখন রুম কিরকম কি রয়েছে, রুমের ভিতরে কন্ডিশন কিরকম রয়েছে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। দীঘার যে মেন রোড রয়েছে, আপনারা যদি কলকাতা থেকে বাসে আসেন কিংবা ট্রেনে আসেন, তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে। একদম রোডের উপরে এই হোটেলটা রয়েছে, হোটেল জেকে ইন। আমি কন্ট্যাক্ট নাম্বার ডিসপ্লেতে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনাদের যদি দরকার পড়ে একবার যোগাযোগ করে নেবেন। 4th ফ্লোরে রয়েছি, আর 4th ফ্লোরে কত নম্বর রুম আমাদের দেখানো হচ্ছে একটু দেখে নিই। আর এটা রুম নাম্বার হচ্ছে 401। আর এটা নন এসি না দাদা? আচ্ছা, নন এসি। আমি একটু ভিতরে ঢুকে দেখি, একটু লাইটটা জ্বালাও। ওকে, রুমের ভিতরে একটা কিং সাইজ বেড রয়েছে, আপনাদের দেখিয়ে দিই একবার। এই বেডে 3 জন শুতে পারবে না? 3 জন শুতে পারবে। আর লাইটিং কিন্তু দুর্দান্ত রয়েছে একদম। এটা কি নিউ স্টার্ট হয়েছে? আচ্ছা, নিউ স্টার্ট হয়েছে না? এখানে পাখা রয়েছে আর দুর্দান্ত লাইটিং রয়েছে। এখানে একটা মিরর রয়েছে, দেখতে পাচ্ছেন। মিররটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে একটা টিভি রয়েছে। আর এদিকে দেখে নিই একবার, বাথরুমটা দেখে নিই। এদিকে বাথরুমটা রয়েছে ওয়েস্টার্ন টয়লেট আর গিজারের ব্যবস্থা রয়েছে। এছাড়াও এখানে দেখে নিই একটু বেসিন রয়েছে, বেসিনে হ্যাঁ জল পড়ছে। আর এদিকেও বেসিনের ওপরে একটা মিরর রয়েছে। আর বাথরুম কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, এই রুমের ভাড়া দাদা 1200 টাকা এখন বলছেন। এটা কি সিজন অফ সিজন অনুযায়ী ভ্যারি করে? আচ্ছা, অফ সিজনে কত টাকা হচ্ছে এখন? 1200 টাকা। 800 টাকা, 1500 টাকা। এটা নন এসি রুমের ভাড়া। আর এসি রুমের যদি হয়? আচ্ছা, এখন যেহেতু এসি নেই তাই এসি রুমের ভাড়া বলতে পারবেন না। আচ্ছা, এর সাথেও দেখিয়ে দিই, কিন্তু এখানে একটা চেয়ার টেবিল রয়েছে আর রয়েছে ওয়ার্ডরোব রয়েছে এখানে আপনাদের কিছু জিনিসপত্র রাখার জন্য। এই যে ওয়ার্ডরোব রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। যেহেতু নতুন স্টার্ট হয়েছে তাই পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার আশা করা যায়। আর এদিকে কিন্তু একটা ছোট্ট জানলাও রয়েছে, জানলা থেকে নিচের ভিউ ঠিক এরকম আপনারা দেখতে পাচ্ছেন। আর যেহেতু একদম এটা রোডের উপরে, তাই আপনাদের সুবিধা হবে কিন্তু, মানে বাস থেকে কিংবা ট্রেন থেকে নেমে। কাছে চলুন আরও একটা হোটেল আপনাদের একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে হোটেল ড্রিমল্যান্ড গেস্ট হাউস। দেখে নিই এদের রিসেপশানে কি রয়েছে।
আর রুম অ্যাভেলেবেল আছে কিনা একটু সেটাও দেখে নেবো। আচ্ছা দাদা, রিসেপশানে কে আছে? হোটেল ড্রিমল্যান্ডে কিন্তু ম্যানেজার বা কেউ এখন নেই, কিন্তু নাম্বারটা আমি ডিসপ্লেতে দিয়ে দেবো। আর ওনাদের একজন ছিল যে স্টাফ, তিনি বললো যে এখন ভাড়া হচ্ছে 500-600 টাকা নন এসি, আর এসি হচ্ছে 1000-1200 টাকা। আর সিজন অনুযায়ী এটাও কিন্তু ভ্যারি করে, কখনো 1500, কখনো 2000 এইরকম এসিগুলো হয়ে যায়। তো আমি নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু যোগাযোগ করে নেবেন। রোডের ওপরে আরও আপনাদের একটা হোটেল দেখিয়ে দিই, হোটেল শঙ্খবেলা গেস্ট হাউস। আর এখানে কিন্তু এসি নন এসি দুটো রুমই অ্যাভেলেবেল রয়েছে। রিসেপশানে কেউ থাকলে একটু কথা বলা যেত আর কি। তো রিসেপশানে আপাতত কেউ নেই। তো আমি নাম্বারটা আপনাদের দিয়ে দিচ্ছি ডিসপ্লেতে, আপনারা একটু যোগাযোগ করে নেবেন। আর এখানে কিন্তু সব হোটেলই মোটামুটি এই 9টায় চেক ইন এবং 10টায় চেক আউট। আর এই হচ্ছে একদম মেন রোডের ওপরে হোটেল শঙ্খবেলা গেস্ট হাউস। এটা দেখতে পাচ্ছেন সেন্ট কুইন। আর এখানে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। এখানেও এসি নন এসি রুম অ্যাভেলেবেল আছে। 500 টাকা থেকে শুরু হচ্ছে নন এসি, এবং এসি রুম শুরু হচ্ছে ওই 1200 টাকা থেকে। দীঘায় কিন্তু অজস্র হোটেল রয়েছে, মেন রোডের ওপরে, সি বিচের ওপরে বিভিন্ন হোটেল রয়েছে। তবে যদি একটু বাজেট ফ্রেন্ডলি থাকতে চান তাহলে কিন্তু সি বিচের ধারে হোটেলগুলো তুলনামূলক এখানকার থেকে অনেক বেশি ভাড়া। আর এখানে মিনিমাম আপনার মেন রোডের ওপরে ভাড়া শুরু হয়ে যাচ্ছে 500 টাকা থেকে, আর এসি রুমের ভাড়া শুরু হয়ে যাচ্ছে 1000 টাকা থেকে। আমি বিভিন্ন হোটেলে মানে বাজেট হোটেল থেকে শুরু করে লাক্সারি হোটেলের বিভিন্ন হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমার ডিসপ্লেতে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা একটু যোগাযোগ করে নেবেন। আচ্ছা, দীঘা আসা এবং থাকা হলো। এবার বলে রাখা ভালো যে দীঘাতে আপনারা 2 রাত 3 দিনে কোন কোন জায়গাগুলি ঘুরে দেখবেন তারই বিস্তারিত। প্রথম দিন আপনারা দীঘা পৌঁছালেন। প্রথম দিন শুধুমাত্র সমুদ্র স্নান এবং সন্ধ্যায় ওল্ড দীঘা এবং নিউ দীঘা সি বিচ ঘুরে দেখুন। এবং চাইলে খেয়ে দেখতে পারেন নিউ দীঘা কিংবা ওল্ড দীঘার পাড়ে এই মাছ ভাজা। দ্বিতীয় দিনে আপনারা ঘুরে দেখার জন্য একটি সম্পূর্ণ অটো রিজার্ভ করুন, যার ভাড়া পড়বে 800 থেকে 1000 টাকা। আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে তালসারি সমুদ্র সৈকত, উদয়পুর সমুদ্র সৈকত, বিচিত্রপুর এবং চন্দনেশ্বর মন্দির। বিচিত্রপুরের মেন আকর্ষণই হলো কিন্তু বোটিং। আর এই বোটিংয়ের যাবতীয় কি খরচ রয়েছে চলুন সেটা একবার দেখে নিই। আচ্ছা, এই বিচিত্রপুর আমরা যে বোটিং করব, বোটিংয়ে কত টাকা পার পার্সন খরচ রয়েছে? পার পার্সন নেই, বোর্ড একটাই করতে হবে। তো মিনিমাম পার পার্সন এটা আছে 6 জন হলে 1200, 8 জন হলে 1600, 9 জন হলে 1800 এর মতন আছে। আচ্ছা, মানে পার পার্সন 200 টাকা আছে, কিন্তু তোমাদের দুজনে বোর্ড নিলে 1200 টাকা লাগছে, 6 জন নিলে 1200 টাকা লাগছে। আচ্ছা, এই মতন রেট একটা বোটেই? একটা বোট। একটা বোটের হাইয়েস্ট কতজন যেতে পারবে? হাইয়েস্ট 9 জন, হাইয়েস্ট 6 জন। 9 জন এটা 1800 টাকা, আচ্ছা, 6 জন এটা 1200 টাকা, 8 জন এটা মাঝখানে যেটা আছে সেটা 1600 টাকা। 1600 টাকা। আচ্ছা আচ্ছা, আপনাদের টাইমিংটা কি রয়েছে? টাইমিংটা জোয়ার স্টার্ট হলে বোটিং স্টার্ট হচ্ছে। জোয়ার মোটামুটি কটা থেকে স্টার্ট হয়? সব দিন তো সমান হয়নি, প্রত্যেকদিন ডিফারেন্স করবে জোয়ার। আচ্ছা, সেটা আমরা কিভাবে জানতে পারবো? মানে তাহলে সেটাই তোমার কন্টাক্ট নাম্বারটা নিলে সুবিধা হবে, ফোন করে আসতে। হ্যাঁ, আচ্ছা, কন্টাক্ট নাম্বারটা বলতে পারবেন? হ্যাঁ, বলুন একটু। 7894542500। আচ্ছা, এই নম্বরে যোগাযোগ করে জোয়ার ভাটার সময়সীমা আমরা জানতে পারবো। আচ্ছা, আর টিকিট কি এখান থেকে করতে হবে? টিকিটটা এখানে করতে হবে, সামনে গিয়ে বোর্ড পাবো। আপনাদের এই অফিস কখন খোলে? সকালে 6টা থেকে তো খোলা হয়ে যাচ্ছে। 6টা থেকে লাস্ট কটা পর্যন্ত? সন্ধ্যা অবধি খোলা আছে, 5টা অবধি। আচ্ছা, ঠিক আছে। একটা জিনিস দেখে ভালো লাগছে, বিচিত্রপুর বলুন বা যে কোনো ট্যুরিস্ট স্পট কিন্তু আস্তে আস্তে সব কিছু সুন্দর করে সাজানো হচ্ছে। আগে কিন্তু আমরা যখন আগের বছর এসেছিলাম এই বিচিত্রপুরে, এইগুলো কিন্তু ছিল না। এখন কিন্তু এই নতুন করে বসার জায়গাগুলো কিংবা এই ধরনের গেট বা যাই বলুন আর কি, নতুন করে সাজানো হচ্ছে সমস্ত রকম ট্যুরিস্ট প্লেস। বিচিত্রপুর যাবার আগে জেনে নেবেন কোন সময় সমুদ্রে জোয়ার ভাটা হয়,
কারণ বিচিত্রপুর গিয়ে বোটিং না করতে পারলে বিচিত্রপুর ভ্রমণ বৃথা। আপনারা এই বোটিং রাইড কিন্তু শেয়ার হিসেবেও করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের সময় একটু বেশি লাগতে পারে, তার কারণ একটি সম্পূর্ণ বোট যতক্ষণ না রিজার্ভ হচ্ছে ততক্ষণ বোট কিন্তু ছাড়ে না। বোট ছাড়ার কিছু সময়ের মধ্যেই আপনারা ছোট খাঁড়ি থেকে বড় নদীতে চলে যাবেন। সেখান থেকে আপনারা ম্যানগ্রোভ জঙ্গল দেখতে দেখতে পৌঁছে যাবেন একটি নির্জন দ্বীপে, যেখানে আপনাকে সঙ্গ দেওয়ার মতো থাকবে শুধুমাত্র মৃত উদ্ভিদ। সেখানে বেশ কিছুটা সময় কাটান, ছবি তুলুন, তারপর ফিরে আসুন আপনি যেখান থেকে এই যাত্রা শুরু করেছিলেন সেখানে। তারপর বেরিয়ে পড়ুন আপনারা পরবর্তী গন্তব্য ঘুরে দেখার জন্য। বিচিত্রপুর ঘুরে দেখানোর পর আপনাদেরকে নিয়ে যাওয়া হবে উড়িষ্যা রাজ্যের বালাসর ডিস্ট্রিক্টে অবস্থিত চন্দনেশ্বর মন্দির ঘুরতে। এই চন্দনেশ্বর মন্দির কিন্তু উড়িষ্যা রাজ্যে এবং বালাসর ডিস্ট্রিক্টের সব থেকে জনপ্রিয় মন্দির। এখানে কিন্তু দেবাদিদেব মহাদেবকে স্মরণ করেই পুজো করা হয়। আপনারা চাইলে বাইরের ডালা থেকে ডালা কিনে চন্দনেশ্বর মন্দিরে পুজো দিতে পারেন। যারা দীঘা ঘুরতে আসছেন তারা দীঘার আশেপাশের বিভিন্ন জায়গাগুলি ঘুরে দেখবেন, সাথে কিন্তু ঘুরে অবশ্যই দেখবেন এই চন্দনেশ্বর মন্দির। চন্দনেশ্বর মন্দির কিন্তু উড়িষ্যাবাসীর কাছে বা বালাসর জেলা যারা থাকে তাদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি মন্দির। আর এই মন্দিরে কিন্তু দেবাদিদেব মহাদেবকে কেন্দ্র করেই এই মন্দির স্থাপনা করা হয়েছিল। আপনারা অতি অবশ্যই এই মন্দির একবার ভিজিট করবেন। উদয়পুর মন্দিরের পর ঘুরে দেখুন তালসারি সমুদ্র সৈকত। তালসারি সমুদ্র সৈকতে কিন্তু জোয়ার ভাটার সাথে সৌন্দর্যতার রূপ ধরা দেয়। জোয়ারের সময় আপনারা ছোট বোটে করে প্রায় 10 থেকে 15 মিনিটের বোটিং করে আপনারা আরও একটি দ্বীপে পৌঁছাতে পারবেন, এবং ভাটার সময় তো আপনারা পায়ে হেঁটে এই সমুদ্র সৈকত ঘুরে দেখতে পারবেন। এই দীঘার লোকাল সাইট সিনের মধ্যে তালসারিও কিন্তু একটি সুন্দর ঘুরে দেখার জায়গা। আপনারা চাইলে কিন্তু তালসারির সমুদ্র সৈকতে ঢোকার আগেই বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে, সেখানে চাইলে দুপুরের লাঞ্চ করতে পারেন। তালসারিতে আমাদের অটো পার্কিংয়ের চার্জ লেগেছিল 20 টাকা। তাজপুরের পর আমরা ঘুরে দেখব অত্যন্ত একটি জনপ্রিয় সমুদ্র সৈকত উদয়পুর সমুদ্র সৈকত। এই উদয়পুর সমুদ্র সৈকত কিন্তু প্রাপ্তবয়স্কদের কাছে মিনি গোয়া নামেও খ্যাত। এই বিচ শুধুমাত্র বিলাসিতার বিচ। এই উদয়পুর সি বিচকে কিন্তু বলা হয় উড়িষ্যা রাজ্যের মিনি গোয়া। এই উদয়পুর সি বিচে কিন্তু ভাগ করেছে ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা রাজ্যকে। কেউ কেউ বলে এটা উড়িষ্যার মধ্যে, আবার কেউ কেউ বলে যে এটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে। যারা গোয়া যাননি তারা কিন্তু এই উদয়পুরে আসতে পারেন। উদয়পুরে আসলে আপনারা গোয়ার স্বাদ তো পাবেনই পাবেন, তার সাথে বিভিন্ন রকম মাছ, কাঁকড়া আর এবং বিভিন্ন রকম মদ্যপান এখানে ব্যবস্থা রয়েছে, আপনারা সেগুলো ট্রাই করতে পারেন। আচ্ছা, এই যে কাঁকড়াগুলো দেখছেন, এই কাঁকড়াগুলো কিন্তু বড় সাইজ হওয়াতে এটা কিন্তু 4 পিস 200 টাকা। দাদা এটা কত বললেন? 6 পিস। এটা 6 পিস 200 টাকা। আর যদি মাছ খায় কেউ? কোনটা কোনটা? এটা 150 টাকা পিস। আর এটা 100 টাকা পিস। এটা স্টার্টিং মাছ তো। আচ্ছা, আর এই মাছগুলো? এগুলো 50 পিস 200 টাকা। চিংড়ি মাছ? চিংড়ি পা 6 পিস 200 টাকা। আচ্ছা, কতক্ষণ লাগে আপনাদের রান্না করতে? রান্না করতে আধা ঘন্টা লাগবে। আধা ঘন্টা লাগবে। আর কোথায় বসার ব্যবস্থা রয়েছে? এই আমার সামনে টেবিল চেয়ার আছে এগুলো। আচ্ছা, এই যে সামনে টেবিল চেয়ার গুলো রয়েছে, এখানে বসতে পারবে তাই তো? যার দোকান আছে। আচ্ছা, যার দোকান। আপনাদের কাউন্টার কোনটা? ওইটা না, আমাদের এখানে আছে চেয়ার, আমার নিচে আছে। নিচে আছে মানে এখান থেকে নিয়ে ওখানে যেতে পারবে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। উদয়পুর আসলে কিন্তু এই কাঁকড়ার স্বাদ নিতে একদমই মিস করবেন না। যদি আপনারা উদয়পুরে লাঞ্চ করতে চান সেক্ষেত্রে কিন্তু এইরকম মানে অস্থায়ী রয়েছে কিছু রেস্টুরেন্ট বা হোটেল। আপনারা কিন্তু এখানে সবজি ভাত থেকে শুরু করে বিভিন্ন রকমের মাছ ভাত বা ডিম ভাত সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। আপনারা চাইলে উদয়পুর থেকেও লাঞ্চ করতে পারেন। উদয়পুরে আমাদের পার্কিং চার্জ পড়েছিল 20 টাকা। এই সমস্ত জায়গাগুলি ঘুরে দেখতে কিন্তু আপনাদের একটি বিশ্বস্ত অটো এবং ড্রাইভারের প্রয়োজন। চলুন আমি আপনাদের সাথে এমন একজনের পরিচয় করিয়ে দিচ্ছি যার সাথে আমরা দীঘার কমপ্লিট এই জায়গাগুলি ঘুরে দেখেছিলাম। দাদা, নাম কি তোমার? গণেশ সিট। আচ্ছা, আমাদের এই যে টোটাল সাইট সিন আমরা আজকে করলাম, তো এই সাইট সিনের খরচ কত? মোটামুটি 1000 টাকার মধ্যেই হয়ে যাবে। 1000 টাকার মধ্যে কোন কোন জায়গাগুলি ঘুরে দেখাবে? তালসারি, উদয়পুর, চন্দনেশ্বর মন্দির। আচ্ছা, আর বিচিত্রপুর। এটার টোটাল প্যাকেজ কত? প্যাকেজ এটা 1000 টাকা। কতক্ষণ সময় লাগবে এই জায়গায়?
4 থেকে 4.5 ঘন্টা। 4 থেকে 4.5 ঘন্টা। আচ্ছা, আমার যারা ভিউয়ার্স আসবে বা যারা সাবস্ক্রাইবার আপনার নাম্বার দেখে কল করবে তাদের জন্য কি কোনো ডিসকাউন্ট হয়ে যাবে? ডিসকাউন্ট মানে এলে এবারে প্যাসেঞ্জার কম থাকলে করে দেওয়া যায় কমে। আচ্ছা, আর যদি বেশি প্যাসেঞ্জার থাকে তখন ভাড়া এরকম। আচ্ছা, 1000 টাকা পড়বে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তোমার নাম্বারটা একটু বলে দাও। 701333 আচ্ছা 2111। আচ্ছা আচ্ছা, তোমার অটোর নাম্বার কত? এটা WB 31A। আচ্ছা, এই সমস্ত জায়গাগুলি ঘুরে ফিরে আসুন হোটেলে, কিছুক্ষণ রেস্ট নিয়ে নিন, তারপর আবার বিকেলে বেরিয়ে পড়ুন বেশ কিছু জায়গা ঘুরে দেখার জন্য। এরপর বিকেলে ঘুরে দেখুন দীঘা বিজ্ঞান কেন্দ্র কিংবা সায়েন্স সিটি। এই সায়েন্স সিটির প্রবেশ মূল্য জন প্রতি 30 টাকা। ভিতরে কিন্তু বাচ্চাদের দেখার জন্য বেশ কিছু অ্যাক্টিভিটি রয়েছে, যেগুলো বাচ্চারা গেলে হয়তো খুবই উপভোগ করতে পারবেন। ভিতরে গিয়ে আমি তো বাচ্চা কম বড়দের এই জায়গাটা উপভোগ করতে দেখছি। সায়েন্স সিটির পর ঘুরে দেখুন অমরাবতী পার্ক। এই অমরাবতী পার্ক কিন্তু নিউ দীঘা থেকে একদমই কাছে। এখানে আপনারা চাইলে রোপওয়ে রাইডও করতে পারেন। অমরাবতী পার্কে প্রবেশ মূল্য জন প্রতি 10 টাকা। অমরাবতী পার্কের পর ঘুরে দেখুন কাজল দিঘি বা কাজলা দিঘি, একে টয় ট্রেন পার্কও বলা হয়ে থাকে। এই টয় ট্রেন পার্কের প্রবেশ মূল্য বাচ্চাদের জন্য 6 টাকা এবং বড়দের জন্য 10 টাকা। এই টয় ট্রেন পার্কের মেন আকর্ষণই হচ্ছে এই টয় ট্রেন রাইড। বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু এই টয় ট্রেন রাইডের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এই সমস্ত জায়গাগুলি ঘুরে দেখে সন্ধ্যায় আবার চলে আসুন নিউ দীঘার সমুদ্র সৈকতে। এখানে বেশ কিছুটা সময় কাটান এবং চলে যান হোটেলে। দ্বিতীয় দিনে সাইট সিন করার জন্য আবারও একটি অটো কিংবা টোটো আপনাদের রিজার্ভ করতে হবে। আমাদের দ্বিতীয় দিনের সাইট সিন শুরু করছি। আর প্রথমেই আমরা যাব হচ্ছে দীঘার মোহনা দেখতে। দ্বিতীয় দিনে সাইট সিনের জন্য আমরা একটি অটো রিজার্ভ করেছিলাম, যার ভাড়া পড়েছিল একটি সম্পূর্ণ অটো 1000 টাকা। তবে বার্গেনিং মাস্ট। এখানে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট বলে, তাই আপনারা 1000 থেকে খুব জোর 1100 টাকা। সিজন এবং অফ সিজন অনুযায়ী এই রেটও ভ্যারি করে। প্রথমেই ঘুরে দেখেছিলাম দীঘার মোহনা। অজস্র টাটকা মাছ যদি আপনারা চাক্ষুষ করতে চান তাহলে আসতে হবে এই দীঘার মোহনার মাছ বাজারে। মোহনা কথা অর্থ কিন্তু মিলনস্থল। এখানে চম্পা নদী এসে মিশেছে বঙ্গোপসাগরে, সেখান থেকেই এই জায়গার নাম হয় মোহনা। এই মোহনাই একমাত্র জায়গা যেখানে আপনারা পায়ে হেঁটে সমুদ্রের বেশ কিছুটা কাছ থেকে ঘুরে আসতে পারবেন। মোহনাতে আমাদের পার্কিং চার্জ পড়েছিল অটোর 20 টাকা। মোহনা ঘুরে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের দ্বিতীয় গন্তব্য নায়াকালীর মন্দিরের উদ্দেশ্যে। নায়াকালীর মন্দির পৌরাণিক তথ্যানুযায়ী এই নায়াকালীর মন্দিরে কিন্তু বেশ পুরানো। আপনারা চাইলে কিন্তু এই নায়াকালীর মন্দিরে পুজোও দিতে পারেন। নায়াকালী মন্দিরের পর ঘুরে দেখুন নিউ দীঘা থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত শঙ্করপুর সমুদ্র সৈকত। সুন্দর নিরিবিলি পরিবেশে গড়ে ওঠা এই সমুদ্র সৈকতটি আপনাদের তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য মন কাড়তে বাধ্য। যদি আপনারা শঙ্করপুরেও থাকতে চান তাহলে এখানে কিন্তু বেশ কিছু হোটেলের ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে এখানে থাকতে পারেন। সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলি কিন্তু নোঙর করা হয় এই শঙ্করপুরে। শঙ্করপুরে মাছ নামিয়ে সেখান থেকে মাছ বাছাই করে চলে যায় মোহনা মার্কেটে। শঙ্করপুর ঘুরে দেখার পর আমরা মেরিন ড্রাইভ রোড ধরে চললাম তাজপুর সমুদ্র সৈকত দেখতে। নিউ দীঘা থেকে এই তাজপুরের দূরত্ব সড়ক পথ 10 কিলোমিটার, যেতে সময় লাগে 20 থেকে 25 মিনিট।
এই তাজপুরে কিন্তু একটি নিরিবিলি নির্জন সমুদ্র সৈকত। যারা নিরিবিলি পছন্দ করেন তারা অতি অবশ্যই ঘুরে দেখে যেতে পারেন এই তাজপুর সমুদ্র সৈকত। সকল দর্শক বন্ধুকে বলবো, আপনারা যারা দীঘা ঘুরতে আসছেন তারা শুধু দীঘার সমুদ্র সৈকত কিংবা দীঘার যে মার্কেট রয়েছে সেটা না ঘুরে আশেপাশে থাকা যে সমস্ত লোকাল সাইট সিনগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখুন। তাহলে শুধু ওই বলেন না দীঘা বোরিং লাগে, এতবার গেছি ভালো লাগে না, কনজাস্টেড হয়ে গেছে, সেই জিনিসগুলো হয়তো পরবর্তীতে আর বলবেন না। এইরকমই সুন্দর সুন্দর জায়গা কিন্তু রয়েছে দীঘার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে। তাই আপনারা অতি অবশ্যই সাইট সিনগুলো ঘুরবেন এবং তারই সাথে আপনারা কমেন্ট করে জানান যে আপনারা কতবার দীঘা ভ্রমণে গেছেন। তাজপুরের পর আমরা ঘুরে দেখব দীঘা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত মন্দারমণি সমুদ্র সৈকত। এই মন্দারমণি কিন্তু অত্যন্ত একটি জনপ্রিয় জায়গা। দীঘার পর যদি কোনো মানুষ সমুদ্র সৈকত পছন্দ করে থাকে সেটা হচ্ছে এই মন্দারমণি। মন্দারমণিও অত্যন্ত নিরিবিলি। যারা নিরিবিলি সমুদ্র সৈকত পছন্দ করেন তারা অতি অবশ্যই মন্দারমণি ঘুরতে পারেন। আপনারা যদি মন্দারমণির ওপরে একটি সম্পূর্ণ ট্যুর গাইড দেখতে চান তাহলে কমেন্ট করে এখনই জানাতে পারেন। এছাড়াও আপনাদের থেকে জানতে চাইছি দীঘার আশেপাশে থাকা কোন সমুদ্র সৈকতটি আপনাদের পছন্দের। মন্দারমণিতে এখনও পর্যন্ত বাজেট ফ্রেন্ডলি হোটেল না হয়ে ওঠায় শুধুমাত্র ভরসা রিসর্ট। আমি বেশ কিছু রিসর্টের যোগাযোগ নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। যদি আপনারা মন্দারমণিতে দুপুরে লাঞ্চ সারতে চান এখানেও কিন্তু বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে। এই সমস্ত জায়গাগুলি ঘুরে ফিরে আসুন দীঘাতে। অনেকের মনে কিন্তু প্রশ্ন থাকতে পারে যে দাদা দীঘায় গেলে কোনখানে থাকলে সব থেকে সুবিধা হবে, ওল্ড দীঘা নাকি নিউ দীঘা? বলে রাখি, ওল্ড দীঘা নিউ দীঘার মধ্যে পার্থক্য এইটুকু রয়েছে যে ওল্ড দীঘাতে হোটেলের ভাড়া তুলনামূলক নিউ দীঘার তুলনায় অনেকটাই কম। আর ওল্ড দীঘায় কিন্তু চান করা যায় না। আপনারা যদি সমুদ্রে চান করতে ভালোবাসেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের থাকতে হবে নিউ দীঘাতেই। সেক্ষেত্রে আমি বলবো অল্প পয়সা বেশি হলেও আপনারা নিউ দীঘায় থাকার চেষ্টা করুন। বিকেলে হাতে যদি বেশ কিছুটা সময় থাকে তাহলে জনপ্রতি 10 টাকা দিয়ে টিকিট কেটে ঘুরে দেখতে পারেন ঢেউসাগর। ঢেউসাগর মূলত সমুদ্রের পাড়বর্তী একটি সুন্দর পার্ক, যেখানে প্রবেশ মূল্য 10 টাকা হলেও ভিতরে দেখার কিন্তু অনেক কিছুই রয়েছে। এই পার্কের ভিতরে বসেই আপনারা সমুদ্রের দারুণ ভিউ উপভোগ করতে পারবেন। এছাড়াও যদি সময় থাকে তাহলে আরও একটু দূরে রয়েছে ওসিয়ানা সি বিচ, সেটাও চাইলে আপনারা ঘুরে আসতে পারেন। এই ওসিয়ানা সি বিচ কিন্তু দীঘা থেকে বেশ কিছুটা দূরে হলেও উদয়পুর থেকে কিন্তু অনেকটাই কাছে। আশা করছি এই ভিডিওটা দেখার পর দীঘার সম্বন্ধে আর কিছু আপনাদের অজানা থাকার কথা না। আর এইরকমই সুন্দর সুন্দর ভিডিও এবং ইনফরমেটিভ ভিডিও দেখার জন্যই চ্যানেলটিকে করে নিতে হবে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই বাজিয়ে দিতে হবে। তার কারণ এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি এই চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করি, আর সেই নোটিফিকেশন পাওয়ার জন্যই চ্যানেলটিকে অতি অবশ্যই করতে হবে সাবস্ক্রাইব। আর হ্যাঁ, জানাতে ভুলবেন না কে কতবার দীঘা গেছেন এবং দীঘার আশেপাশে থাকা কোন জায়গাটি আপনাদের সব থেকে পছন্দের। দীঘা 2 রাত 3 দিনে আপনাদের জনপ্রতি কেমন কি খরচ হতে পারে তারই বিস্তারিত একটু জেনে নিই। যদি আপনারা কলকাতা থেকে 2 রাত 3 দিনে ট্যুর প্ল্যান করেন তাহলে 3 থেকে 4 জন যাওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে মাথা পিছু 2 থেকে 2,500 টাকায় খুব সুন্দর করে আপনারা দীঘা ঘুরে নিতে পারবেন। কারণ 500 থেকে 600 টাকায় থাকা হয়ে যায় এবং খাওয়া দাওয়া ওই জনপ্রতি পার ডে মাথা পিছু 300 টাকা এবং সাইট সিনের জন্য 1000-2000 টাকা। অর্থাৎ এর বাইরেও যদি আপনারা কিছু টাকা খরচ করেন তাহলে ওই গড়েও 2 থেকে 2,500 টাকাই যথেষ্ট দীঘা ভ্রমণের জন্য। দীঘা গিয়ে বেশ কিছু সাবধানতা অবলম্বন করা অবশ্যই দরকার। দীঘা গিয়ে কোনো দালাল দ্বারা হোটেল কিংবা সাইট সিনের গাড়ি বুক করবেন না। দীঘা গিয়ে সস্তায় ঘুরতে চাইলে এই সাবধানতা কিন্তু মেনে চলতেই হবে। সকলে অনেক অনেক সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন এরকমই ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে। আর চ্যানেলে নতুন বন্ধু হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।